আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ স্কাই 780, এনটিভি ইউরোপ এর ইউটিউব পেজ থেকে এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সুপ্রিয় সলিসিটর আবুল বাশার ভাই। আবুল বাশার ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আবুল বাশার ভাইকে আজকে বিশেষ কারণে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি মেডিকেল ইমিগ্রেশন নিয়ে আমাদের সাথে কথা বলবে এবং আমরা তার কাছ থেকে শুনব যে কিভাবে যে আন্ডার মেডিকেল ইস্যুস যদি কারো থাকে তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি জিনিস আপনাদের লাগে, কিভাবে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন করা যায়। যেহেতু এটা একটা কঠিন বিষয় টু প্রুভ করা হোম অফিসের কাছে এবং এর থ্রেশহোল্ড ভেরি হাই, সে কারণে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তার কাছ থেকে কথা শুনব। তারই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নিয়মিত অতিথি ইয়াং ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। ব্যারিস্টার, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা দুজন অতিথিকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন তারা আমাদের কাছে যে কোনো প্রশ্ন রাখতে পারবেন, যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে তাতে সরাসরি কল করে, অথবা আপনারা আমাদের যে টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে তাতে টেক্সট করে যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। অনুষ্ঠানের মধ্যে এবং অনুষ্ঠানের বাইরে যদি আপনারা আমাদের কাছে টেক্সট ফোনে টেক্সট করেন অথবা যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে তাতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের যে কোনো কোয়েরিজের উত্তর দিবেন। থ্যাংক ইউ। জি, বাশার ভাইয়ের কাছে আসবো প্রথম। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বাশার ভাই, আজকের টপিকস আপনার সবচেয়ে ফেভারিট টপিকস। আপনাকে যদি প্রথমেই আমি জানতে চাই সেটা হচ্ছে যে মেডিকেল গ্রাউন্ডসে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে আসলে এই প্রসেসটা কিভাবে কাজ করে বা হোম অফিস কিভাবে এটাকে ট্রিট করে? ধন্যবাদ। মেডিকেল গ্রাউন্ডে যে ভিসার অ্যাপ্লিকেশন করা যায় এই বিষয়টা মোরলেস এখন সবাই জানে। তো সাধারণত যখন ক্লায়েন্ট আমাদের কাছে আসেন এবং তারা বলেন যে তাদের কোনো একটা মেডিকেল ইস্যু আছে, তখন আমরা প্রথমেই এমফাসাইজ করার চেষ্টা করি বা ডিটারমাইন করার চেষ্টা করি যে আসলে ইস্যুটা কী রকমের। মেডিকেল গ্রাউন্ডে যদি তারা অ্যাপ্লিকেশনটা করতে চায়, তাদের মেডিকেল প্রবলেমটা কি খুব সিরিয়াস নাকি সিরিয়াস না, এটা আমরা প্রথমেই ডিটারমাইন করার চেষ্টা করি। তো যখন আমরা দেখি যে একটা মেডিকেল প্রবলেম সিরিয়াস নেচারের, তখন আমরা অ্যাডভাইস করি যে আপনারা চাইলে এই গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে একটা বিষয় বলা খুবই জরুরি, সেটা হচ্ছে যে মেডিকেল গ্রাউন্ডে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা করতে চান তাহলে কিন্তু এটাতে সাকসেস হওয়ার জন্য যে থ্রেশহোল্ডটা, সেই থ্রেশহোল্ডটা অনেক হাই। তো কাজেই গণহারে যদি সবাই মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে বা অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটা নাও থাকতে পারে, সাকসেস নাও হতে পারে। সো কাজেই অ্যাপ্লিকেশন করার আগে প্রথমেই যেটা ডিটারমাইন করতে হবে। নিয়ে আসবো। জি জি, দর্শক আসসালামু আলাইকুম। নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি মিস্টার চৌধুরী বলেন। যত সম্ভব আমি জানি বাইকে থেকে একটা প্রশ্ন আমার। হ্যালো, আমার কোয়েশ্চেনটা করতেছে। জি প্লিজ। জি, আমার এই মেয়ের এই দেশে জন্ম ইউকেতে, ওনার বয়স বর্তমানে 6 বছর। তো আমার প্রশ্নটা হইল কি 7 ইয়ার্স হয়ে গেলে 7 ইয়ার্স এই দেশে চাকরি স্কুলে গেলে মেডিকেল সকলটা আপডেট আছে, তাহলে 7 বছর হওয়ার পরে বিচার লাগিয়ে অ্যাপ্লাই করা হয়। এটা তো এই রাইটে তো উনি লিগেল হতে পারে, মাঝে বাবা মা যদি ইলিগেল থাকে ওরা লিগেল হতে পারে। রিসেন্টলি এটা আবার শুনলাম বিভিন্ন সলিসিটার বলে বর্তমানে এগুলা তারা কি রিকুয়েস্ট করতেছে না এগুলা আগের মতন বা 7 বছর হইলে সব আপডেট যাচ্ছে। কাইন্ডলি যদি একটু বিস্তারিত আমাকে জানাইতেন। জি জি চৌধুরী সাহেব, আপনি দেখতে থাকুন। আপনার একজন বাচ্চা 6 বছর হয়েছে, এটা তো বলেছেন তাই না? জি, ইউকেতে জন্ম। জি জি ঠিক। আমার স্ট্যাটাস কিছু নাই আর কি, আমি বর্তমানে 18 বছরের যেটা আমার।
জি আমি এটা বলতেছি 7 বছর হয়ে গেলে যে আমার বাচ্চাটা ভিসা পায় লিগেল হইতে পারে, এরপরে আমরা হইতে পারি কি এটা কি আগের মতো তারা দিতেছে ভিসা আনি না উনি চেঞ্জ হইলো ভিসা এই তো কাহিনী বলতে। জি থ্যাংক ইউ। আপনি আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের অতিথি আপনার আপনার নামেই নাম, তো তিনি উত্তরটি দিবেন। থ্যাংক ইউ, আপনি দেখতে থাকুন। জি বাশার ভাই, আপনি মেডিকেল নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু দর্শকের যে প্রশ্নটি এটাও আপনার ফেভারিট এরিয়া। বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ওনার একটা বাচ্চা এদেশে বর্ন করেছেন, জি তার বয়স 6 বছর। জি ওকে, তো 7 বছর পরে আসলে উনি লিগ্যালিটি পাবে কিনা, পাবে কি পাবে না সেটা নিয়ে প্রশ্ন। অ্যাজ অফ নাও আমরা এখন পর্যন্ত কোনো আইন চেঞ্জ হয় নাই, তো 7 বছরের রুলটা এখনো আছে। বাচ্চার যখন বয়সটা 7 বছর হয়ে যাবে তখন বাচ্চা তো অবশ্যই ভিসা পাবে, আর বাচ্চার সঙ্গে সঙ্গে তাদের প্যারেন্টসরা তারাও ভিসা পাবে, তারা এলিজিবল হবে যদি আর সব ক্রাইটেরিয়াগুলো তারা ফুলফিল করে। তো 7 বছরের রুটে সাধারণত এটা অনেকটাই সফট একটা রুল, যে বাচ্চা যখন পেয়ে যাবে তখন বাচ্চার বাবা মাও পাওয়ার জন্য এলিজিবল হবে। আমি আশা করি যে আপনার বাচ্চা যখন 7 বছর রুটে ভিসা পাবেন, আপনার এদেশে আমি মনে হয় এটা শুনলাম যে ওনার হয়তো বা লিগ্যাল স্ট্যাটাস নাই এখানে, না ওনাদের লিগ্যাল স্ট্যাটাস, তো হ্যাঁ, তো লিগ্যাল স্ট্যাটাস না থাকলেও আপনারা পেয়ে যাবেন। সো আপনারা দোয়া করেন যেন বাচ্চাটা 7 বছর ফুলফিল করতে পারে এবং কোনো আইন যেন চেঞ্জ না হয় এর মাঝখানে। আইন চেঞ্জ হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। আই হোপ হবে না, বাট স্টিল দোয়া করতে থাকেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি বেশ, সিদ্দিক আপনি কি কিছু অ্যাড করবেন? জি থ্যাংক ইউ। এই দর্শকের প্রশ্ন। জি দর্শকের প্রশ্নে জি। সেটা হচ্ছে বাচ্চা যেহেতু 6 বছর হয়ে গেছে এখানে জন্ম, তো 7 বছর হলে তো হাইলাইট সেটা তো সেটেলমেন্টে পেয়ে যাবে বাচ্চা। সো বাচ্চা সেটেলমেন্ট পেয়ে গেলে ওনার ইমিগ্রেশন স্ট্যাটাস যদি কোনো কারণে একটু ডিস্টার্বডও হয়, বাট স্টিল তো চাইল্ড রুটে সেটেল পার্সনের না, উনি যে প্রশ্নটি করেছেন বাশা ভাই রাইটলি ধরেছেন। এখানে রিসেন্টলি আমরা যে প্র্যাকটিসে দেখতে পাচ্ছি যে হোম অফিস অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ করতেছে এই 7 বছর রুটেও, যেটা বাট বাচ্চা তো এখানে ইউকে জন্ম, চান্স নাই না, রিফিউজের চান্স নাই। কিন্তু ওরা কি করতেছে, ওরা এখন এই যে বিভিন্ন কারণ দেখিয়ে রিফিউজাল হারটা অনেক বেড়ে গিয়েছে। এটা দর্শকের দেশে আমি এটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে যদি এরকম কোনো যাদের রিফিউজ হচ্ছে তারা কিন্তু এটা আলটিমেট ডিসিশন না, এখানে অ্যাপিল রাইট থাকছে। কোর্টে গেলে যেহেতু এটা একটা আইন ভঙ্গ, তো একটা এক্সিস্টিং ল আছে 7 ইয়ার্সে, সেখানে সেই আইনটাকে ভঙ্গ করে অন্য কোনো কারণ দেখিয়ে তারপর যে রিফিউজালটা হচ্ছে, এটার জন্য অবশ্যই চ্যালেঞ্জের জায়গা আছে। এবং যদি বাশার ভাই যেটা বলেছেন, যদি আইন চেঞ্জ না হয় অথবা আজকে পর্যন্ত যে আইনটা আছে সেটার জন্য সুবিধাটা সবাই পাবেন, কিন্তু সে ফর এক্সাম্পল আইনটা চেঞ্জ হওয়ার পরে তখন গিয়ে ভিন্ন প্রসঙ্গ আসবে। সো এই মুহূর্তে আপনার 6 বছর হয়ে গিয়েছে, আশা করি যে 1 বছর আগে এতটা চিন্তিত হবার কোনো কারণ নেই। তবে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে প্রাইভেট লাইফ এস্টাবলিশ করার জন্য যে আনুষঙ্গিক কাজগুলো করতে হয়, যেমন বাচ্চার স্কুলে যাচ্ছে কিনা, তারপরে তার জিপি এনগেজমেন্ট বা সোশ্যাল যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো যাতে আপনারা রেডি রাখতে পারেন। আপনি যে চৌধুরী সাহেব প্রশ্নটি করেছেন, এই এনগেজমেন্টগুলো যে সোশ্যাল ইন্টিগ্রেশন ইউকের লাইফের ক্ষেত্রে, সেটা যাতে আপনি খুব ভালোভাবে এইগুলোর এভিডেন্সগুলো রাখেন, তাহলে আপনার জন্য সহজ হবে। জি আসলে আপনি আরেকটু অ্যাড করবেন, আমি দেখছি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বললেন না যে রিসেন্টলি তারা অনেক রিফিউজ করছে। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যে আমি বলবো যে অনেকটা এক্সিকিউটিভ ডিসিশন এগুলো হচ্ছে গভর্নমেন্টের, হোম অফিসের এক্সিকিউটিভ ডিসিশন, এগুলো কিন্তু লিগ্যাল ডিসিশন না। তো হোম অফিসের এখন স্ট্র্যাটেজি নট অনলি এই অ্যাপ্লিকেশনে, আমরা কিন্তু দেখি সব অ্যাপ্লিকেশনে যতটা অবস্টাকল ক্রিয়েট করা সম্ভব, যতটা স্টপ করে রাখা সম্ভব, এটা কিন্তু তাদের স্ট্র্যাটেজি। যে রিফিউজ করা হোক, তার আপিলে যাক, আপিল থেকে আরো 2-3 বছর পরে এসে কিন্তু সাকসেস হয়, আলটিমেটলি ভিসা পাবে, আমরা জানি ভিসা পাবে। কিন্তু এই যে মাঝখানে যে আরো সাফারিংস, এই সাফারিংসটাতে ফেলে যদি ওরা আরো কিছু মানুষকে এখান থেকে চলে যায় স্ট্র্যাটেজি। তারপরে আমি আরেকটু আউট অফ দ্য বক্স যেটা বলবো সেটা হচ্ছে যে এটা ওই যে আপনি বললেন না এক্সিকিউটিভ ডিসিশন, এখানে আরো একটা জিনিস কাজ করে তাদের, যেহেতু এগুলো পলিটিক্যাল ডিসিশনও বলা চলে, তারা একটা সময় এখন ব্রেদিং টাইম নিচ্ছে, যেহেতু নির্বাচন আসতেছে, তারা দেখাতে চাচ্ছে যে তারা অ্যান্টি ইমিগ্রেন্ট। আসলে আলটিমেটলি হয়তোবা সাময়িক এই সমস্যাটা যারা ফেস করবেন তাদের জন্য সমস্যা, কিন্তু আমি মনে করি আই এম ভেরি মাচ অপটিমিস্টিক যে এই যে
আইনের বহির্ভূত যে ডিসিশনগুলো হচ্ছে এটার জন্য এই দেশে রেমেডি পাওয়া যাবে, কারণ কোর্ট আছে, হ্যাঁ, চ্যালেঞ্জের remedy জায়গা পাওয়া আছে। যাবে। সো এটার জন্য আপনারা এতটা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করছি না। থ্যাংক ইউ দর্শক। জি বশর ভাই, আমি আপনার কাছে আবার ফিরে যাব যে আমরা মেডিকেল নিয়ে কথা বলছিলাম, যে মেডিকেল গ্রাউন্ডসের যে বিষয়টা আপনি বলছিলেন সেটা যদি একটু কন্টিনিউ করেন। অলরাইট, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করতে চাই যে হ্যাঁ, মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করা যায়। এটা আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, আর্টিকেল 3 আন্ডার অ্যাপ্লিকেশন, এখান থেকে ভিসা পাওয়া সম্ভব। বাট আমি সাধারণত আমার কাছে যখন ক্লায়েন্ট আসে এই মেডিকেল গ্রাউন্ডের অ্যাডভাইসটা নেওয়ার জন্য, আমি কিন্তু প্রথমে ক্লায়েন্টের টোটাল ইমিগ্রেশন হিস্ট্রিটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। অ্যানালাইজ করার পরে যদি দেখি যে ক্লায়েন্টের সামনে আসলে কোনো সুইটেবল অনেকটা সার্টেন কোনো রুট আছে, ঠিক আছে, আমি কিন্তু প্রথমে সেই অপশনগুলোকে, যেহেতু হাই থ্রেশহোল্ড এখানে মেডিকেল, এক্স্যাক্টলি অপশনগুলোকে আমি আসলে বলি যে এনকারেজ করি যে ওই অপশনগুলোতে যেতে পারে কিনা, যেতে পারবেন কিনা। কারণটা হচ্ছে দেখেন, আমাদের সামনে এখন যে সমস্ত ইমিগ্রেন্টরা আসেন তার অধিকাংশই হচ্ছে হয় স্টুডেন্ট, নয়তো বা স্কিলড ওয়ার্কার ভিসা আছে, আর অথবা পিএসডব্লিউতে আছে। তো এখন এই 3 ক্যাটাগরির আসলে 70 to 80% আসে যারা কিনা মেডিকেল গ্রাউন্ডটাকে এক্সারসাইজ করতে চায়। তো আমি এমফাসাইজ করার চেষ্টা করি যে দেখেন, আপনার স্টুডেন্টে আছেন অথবা পিএসডব্লিউতে আছেন, আপনার স্টুডেন্টে কন্টিনিউ করতে পারেন কিনা, অথবা ওয়ার্ক পারমিটে যেতে পারেন কিনা। যে ওয়ার্ক পারমিটে আছে তার পক্ষে কি ওয়ার্ক পারমিট কন্টিনিউ করা সম্ভব কিনা। তো এই অ্যানালাইজ করার পরে যদি দেখা যায় যে না, তাদের পক্ষে এগুলোতে যাওয়া সম্ভব না, তখন আমি বলি যে দেখেন, লাস্ট রিসোর্ট হিসেবে আপনারা মেডিকেল গ্রাউন্ডে যেতে পারেন। বিকজ মেডিকেল গ্রাউন্ডে যদি আপনি একবার চলে যান, তাহলে একটা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন শুরু করে দিলেন আপনি, ওখান থেকে স্টুডেন্টে প্র্যাকটিক্যালি আর ব্যাক করা সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। আমি আপনার কাছেই ফিরে আসবো একজন দর্শকের প্রশ্ন নিয়ে। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, জি আমি লন্ডন থেকে বলছি। জি বোন বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আমি লাইফ ইন দ্য টেস্ট মানে পড়ি, ভুলে যাই, আমার একটু ভুলের সমস্যা, তো আমি এক্সাম মনে করতে পারি না, পরীক্ষা দিয়ে গিয়ে পড়া মনে করতে পারি না। তো আমি উইভারকন যে একটা হোম অফিসের ফর্ম আছে, এটা যদি ফিল আপ করে ডক্টরের লেটার। আপনার বোন, আপনার বয়স কত? জি আমার বয়স হচ্ছে 36 ইয়ার্স, বাট আপনি মনে রাখতে পারেন না। ওকে, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটি বলুন। ডিপ্রেশনের মেডিসিন খাই। জি একটু আমি কি ওই যে ফর্ম আছে ওইটা যদি ফিল আপ ডাক্তারের কাছ থেকে এনে ফিল আপ করে দেই আর ডক্টরের লেটার দিই, এটা কি হবে আমার? জি, আপনি আর কোনো প্রশ্ন আছে বোন আপনার? জি না। নামটা কি বলছিলেন বোন? আমার নাম জান্না। জান্না, জি। ওকে বোন, আপনি দেখতে থাকুন, আমরা প্রশ্নের উত্তর দিব। থ্যাংক ইউ। ওকে। জি, নেক্সট কলার। জি আসসালামু আলাইকুম, নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন হচ্ছে, নামটা বলবেন ভাইয়া? হ্যালো, নামটা বলবেন আপনার? আমার নাম খান। ওকে খান ভাই বলেন প্লিজ। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমার আব্বা আম্মা এদেশে আসছেন ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট, বুঝছেন? ওকে। ওদের বয়স 70 প্লাস, 72 প্লাস আর কি দুজনের। ওকে। এখন যে বোন ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট ছিলেন উনি মারা গেছেন আবার। এখন মা বাবার জন্য কি ইনভার্সন ক্রেডিট বা কোনো পেনশনের অ্যাপ্লিকেশন করা যাবে? ওরা প্রি-সেটেলমেন্টে আছে বর্তমানে। মূল ডিপেন্ডেন্ট না স্পন্সর মারা গেছে? জি। স্পন্সর মারা গেছে, তাই না? স্পন্সর মারা গেছে, হ্যাঁ। ওকে, তারা ইউনিভার্সাল ক্রেডিট বা সুবিধা নিতে পারবে কিনা, এই তো? বা পেনশন, স্টেট পেনশন বলেন বা পেনশনের যেটা রাইট আছে ওটা কি পাবেন কিনা? জি, আপনি দেখতে থাকুন। কতদিন হলো আসছেন এই দেশে? ওনারা এসেছে কতদিন? ওরা আসছে তো 2 বছর হয়ে গেছে, 2024 এপ্রিলে আসছে। ওকে, 2 বছর হয়ে গেছে। 2025 মেতে মারা গেছে আমার বোন। ওকে, না ঠিক আছে, আপনি দেখতে থাকুন আমাদের অতিথি যে কোনো একজন। জি, আরো একটা কল নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। আমি নাম আলী। খালিদ ভাই বলুন প্লিজ। আমার কোয়েশ্চন হলো, ভাইসব আমি 2015-এ ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। জি। আমার ফ্যামিলির লোক আছে, আমার বাচ্চা আছে, ওয়াইফ আছে। বাট আমি
লাইফ ইন দি পাস করতে পারছি না। ওকে 61 ইয়ার ওল্ড। ওহন তো নাম যে কিটা আরো আপনার বয়সটা কত ভাইয়া বলবেন? আমার 61 ওভার, নিয়ারলি 62। 62। ওকে, জি। আপনি পাস করতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন, এই তো? করতে পারছি না। জি এখন আমার এগুলো কিটা আছে আমার কোম্পানি। জি। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া আপনার? জি না, জি না। জি, আপনি দেখতে থাকুন। আচ্ছা, ওকে। জি, মেডিকেল thank- কোনো ইস্যু আছে না? ওকে, আসসালামু আলাইকুম। চলে গেছে। না, ওইটা ইন জেনারেলটা বলে দেবেন, যেটা হচ্ছে আমাদের আগের একজন হ্যাঁ, প্রথমটা থার্ড ইস্যুটা জি। অনেকটা একই রকম। জি, তাহলে আমরা একটু প্রশ্নে আসি, যেটা দুটো প্রশ্ন একই ধরনের প্রশ্ন, হ্যাঁ। যে লাইফ ইন দা ইউকের ক্ষেত্রে, আইএলআর ক্ষেত্রে। প্রথমে আপনি যে বাসায়- আপুটা বললেন হ্যাঁ। আপনি আসলে মনে রাখতে পারেন না, ঠিক হ্যাঁ, আছে? ওনার 36 ইয়ার্স অফ এজ, আর আমাদের যে খালিদ ভাই, ওনার বয়স প্রায় হ্যাঁ, প্রায় তো কাছাকাছি এখন চলে গেছে 62। মনে করতে পারেন না, এটা দুটো অ্যাসপেক্ট আছে। প্রথমটা সিরিয়াস লিগ্যাল অ্যাসপেক্ট, সেটা হচ্ছে আপনি একটা ফর্মের কথা বলছিলেন এক্সামশনের জন্য, Call, হ্যাঁ। ফর্মটা ফিল আপ করে যদি আপনার জিপি আপনাকে সার্টিফাই করে দেয় যে আপনার লার্নিং ডিসেবিলিটি আছে, বা আপনার এই মনে রাখা সংক্রান্ত বা আপনার পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসেবিলিটি আছে, এটা যদি তারা সার্টিফাই করে দেয়, সার্টিফিকেশন নিয়ে মানে ওই ফর্মটা সহ, ফর্মে ওরা জিপি করে দেয়, সার্টিফাই করে দেয়, ফর্মটা সহ আপনি হোম অফিসকে এক্সামশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, করে দেখতে পারেন। অনেককে অ্যাপ্রুভ করে দেয় অ্যাপ্লিকেশনটা, অনেকে করে না। সো এটা অনেকটা ডিপেন্ড করছে আসলে আপনার জিপি আপনাকে কীভাবে ট্রিট করছে এবং আসলে আপনার মেডিকেল প্রবলেমটা কী। এটা হচ্ছে আপনার লিগ্যাল অ্যাসপেক্ট। এভাবে আপনি এটাকে সমাধান করতে পারেন। আপনি যেহেতু 36 ইয়ার্স অফ এজ, আপনি এজের জন্য কোনো এক্সামশন পাবেন না। আর মনে রাখে না, এটার জন্য আপনি আল্লাহর নাম বলে পড়াশোনা করবেন। আমরা ছোটবেলায় এটা ওই তখন অনেকে মনে, আপনি নিজে মনে করলে, আপু আপনি শুনছেন, যে আপনি নিজে যদি মনে করেন যে না আপনার দ্বারা সম্ভব না পড়াশোনা, আমরা তো যে সময় ছাত্র ছিলাম সে সময় করেছি, ভালো লাগে না, বা এখনও করতে হয়, পড়াশোনাটা তো আসলে ভালো লাগে না, বা অনেক সময় মনে থাকেও না, তো সেক্ষেত্রে আপনি নিজে বললে হবে না, আপনাকে আপনার যে জিপি, যেটা বাসার ভাই খুব ভালো করে বলেছে, যে কল ফর্মটা, আপনিও জানেন ফর্মটার নাম, যদি আপনার জিপি সার্টিফাই করে দেয়, তাহলে আপনি ইরেসপেক্টিভ অফ আপনার যে বয়স, আপনি করতে পারবেন, এক্সামশনটা পাবেন। সেক্ষেত্রে আমি আমাদের যে দর্শক খালিদ ভাই, তাকেও বলতে চাই যে আপনি 2015 সালে আইএলআর পেয়েছেন, আপনার ক্ষেত্রেও সেই একই বিষয়, যেহেতু আপনার বয়স 65 এর নিচে, সেহেতু আপনিও কোনো এক্সামশন, অটোমেটিক এক্সামশন পাচ্ছেন না, বাট আপনাকে যেটা করতে হবে যে আপনি এই যে কল ফর্মটা আপনার জিপির সাথে যোগাযোগ করলে, তারা যদি এই ফর্মে সার্টিফাই করে দেয়, তাহলে আপনি এই এক্সামশনের সুবিধাটা পাবেন। জি জি। বাসার ভাই, আরেকজন আমাদের খান ভাই যে প্রশ্নটি করেছেন, স্পন্সর মারা গিয়েছে, আমরা খুবই দুঃখিত যে এটা শুনে, বাট 2 বছর হয়েছে এসেছে, এখন ওনাদের স্ট্যাটাস প্লাস বেনিফিট সুবিধা। আচ্ছা, বেনিফিটের বিষয়টা আমি সবসময় যেটা কমন অ্যাডভাইস করি, সেটা হচ্ছে যে বেনিফিট অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, ঠিক আছে? তো ডিডব্লিউপি মানে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন, তারা আসলে আপনাকে অ্যাসেস করবে যে আপনারা বেনিফিটের জন্য এন্টাইটেল কিনা। যদি তারা অ্যাসেস করে আপনাদেরকে দেখে যে তারা বেনিফিটের জন্য এন্টাইটেল, তাহলে তারা বেনিফিট পাবে। আর যদি এন্টাইটেল না হয়, তাহলে কি রিজনে এন্টাইটেল না তারা সেটা তাদেরকে ক্লিয়ারলি এক্সপ্লেন করবে। ওই রিজনিংগুলো দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না এটা স্যাটিসফ্যাক্টরি না, তাহলে আপনারা এই বেনিফিটের ব্যাপারে যারা এক্সপার্ট, লয়ার বলেন অথবা যারা লয়ার না, অনেক এক্সপার্ট আছে যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, তাদের কাছে যেতে পারেন, যে আপনি বিষয়গুলোকে রিভিউ করতে পারেন, চ্যালেঞ্জও করতে পারেন। বাট আমার মনে হয় যে অ্যাপ্লিকেশন করলে কোনো ক্ষতি নাই। জি, আমি একটু আকবরের কাছে একটু আসবো। আকবর ইউরোপিয়ান রুটের ক্ষেত্রে যদি সে, কেন ওনার মূল প্রশ্নটা হচ্ছে যে যেহেতু স্পন্সর মারা গিয়েছে, ডিপেন্ডেন্ট ছিল তারা, সেক্ষেত্রে তাদের আসলে লিগ্যাল স্ট্যাটাসটা নিয়ে একটা কোশ্চেন আছে, বাট যদি উনি প্রশ্নটা করেন নাই, বাট না আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে ওনার মেইন বিষয়। ওকে, আমি টু গেটওয়েতে আমি একটু আনসার দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে লিগ্যাল স্ট্যাটাসের কী হবে। লিগ্যাল স্ট্যাটাসটা সেখানে ইউরোপিয়ানদের জন্য আরেকটা গেটওয়ে আছে। যদি কেউ ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়ে থাকেন,
যদি কেউ মারা যেয়ে থাকেন ফ্যামিলি মেম্বার, তাদের জন্য রিটেন রাইট স্ট্যাটাসের অপশন আছেন। তো উনি ওনার ভিসাটাকে রিটেন রাইট স্ট্যাটাসের আন্ডারে আপডেট করে নিলেই পারেন। আপডেট করে নিলে তাহলে স্ট্যাটাসটা ওনার হিমসেলফ ওনার আন্ডারেই থাকলো, বা যিনি আসছেন আর কি। তো সেই ক্ষেত্রে আর উনি আর তখন ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। এখানে একটু কমপ্লিকেশন আসতে পারে। জি। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যে রিটার্ন রাইট অফ রেসিডেন্স ইউজ করার জন্য, এক্সারসাইজ করার জন্য আমার মনে হয় 3 ইয়ার্স তাদের ডিপেন্ডেন্ট থাকতে হয়। তো এখন এটার কয়েকটা ক্যাটাগরি আছে, স্পাউস ক্যাটাগরি আছে, প্যারেন্টস ক্যাটাগরি আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ক্যাটাগরি আছে। এখানে তো ব্রেভারমেন্টের ব্যাপার তো। হ্যাঁ, জি জি জি। এখন এই বিষয়টা একটু মানে কেয়ারফুলি তাদের তবে আপনাদের দুজনের সাথে আমি একটু অ্যাড করব যে দর্শক আমাদেরকে এই যে খান সাহেব প্রশ্নটি করেছেন, আমাদের অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদেরকে এই অন এয়ারে প্রশ্ন করেন, আমরা যখন আপনাদেরকে উত্তরগুলো দেই জেনেরিক অ্যান্সার দেই। সো এই ক্ষেত্রে আপনার যেহেতু এই বিষয়গুলো কমপ্লেক্স এবং অনেক কিছু জানার এবং কাগজপত্র দেখার বিষয় থাকে, তখন আমরা সবসময় বলে থাকি যে আপনারা নিয়ারেস্ট যে কোনো সলিসিটর বা ব্যারিস্টার যারা প্র্যাকটিসে আছে তাদের কাছে আপনারা যাবেন এবং আপনাদের এই কাগজপত্রগুলো ইস্যুসগুলো নিয়ে সরাসরি আলাপ করে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। জি, করতে চাই মেন স্পন্সরের স্ট্যাটাসটা আসলে জানি না যে উনি কি ইউরোপিয়ান বাট সেটেলড কিনা। তো সেটেলড হলে ইউজুয়াল প্র্যাকটিস যেটা এখানে সেটা হচ্ছে মারা গিয়ে থাকলে ফ্যামিলি মেম্বাররা কিন্তু সেটেলমেন্ট পায় ওই রুটে, সে ওখানে কিন্তু রিটার্ন রাইট আর নেওয়া লাগে না। বাট যেহেতু আমরা জানি না আসলে অবস্থানটা, হয়তো যদি সেটেলমেন্ট থাকে তাহলে ওনারা নিয়ারেস্ট কোনো লিগ্যাল অ্যাডভাইজারের সাথে আলাপ করতে পারেন। ফাইল অ্যাসেস করলে আসলে বোঝা যাবে যে কোনো একটা, আমরা সবসময় তো বলে থাকি যে কোনো ভুল করার আগে, কারণ একটা ভুল করে ফেললে সেটা কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশনটাকে আরো মোর কমপ্লেক্স হয়ে যায়। আর একটু বেনিফিটের বিষয়টা একটু অ্যাড করতে চাই। যদি এখানে উনি রিটার্ন রাইট স্ট্যাটাসটা উনি গেইন করেন, অফকোর্স গেইন করবেন যদি উনি এই রুটে যান বা সেটেলমেন্ট নেন। সেটেলমেন্ট যদি নাও নেন, রিটার্ন রাইট স্ট্যাটাস নিলে উনি এলিজিবল হয়ে যাবেন ইয়ের জন্য। হ্যাবিচুয়াল রেসিডেন্ট স্টুডিও অলরেডি এখানে আছেন বলছেন। সো আর হচ্ছে রিটার্ন রাইট স্ট্যাটাস হয়ে গেলে তো উনি কমপ্লাই করেন, সো সেই হিসাবে উনি বেনিফিটের জন্য এলিজিবল হয়ে যাবে আর কি। না, থ্যাংক ইউ সিদ্দিক। আপনি দর্শক আপনি শুনছিলেন, যে কোনো ভুল করার আগে হয়তোবা আপনার সলিসিটর ব্যারিস্টার আমরা যারা আছি তারা একটু চার্জ বেশি করি, বাট আপনি হয়তোবা আপনার যেখানে সুইটেবল হয় সেখানে যাবেন। আমরা এখানে অন এয়ারে কাউকে ইনভাইট করিও না যে আমাদের কাছে আসেন, বাট আপনার এই সিদ্ধান্ত যে কোনো অ্যাডভাইস নেওয়ার আগে যে কোনো একজন এক্সপার্ট সলিসিটরকে দেখাটাই আপনার বেস্ট সলিউশন। জি, আমরা ব্রেকে যাব, কিন্তু তার আগে আপনাকে যে প্রশ্নটি রেখে যেতে চাই সেটা হচ্ছে যে আমরা যে আর্টিকেল 3 গ্রাউন্ডসটা, এটার সাথে আসলে আমাদের আর্টিকেল 8-এর আসলে মূল ডিফার কি করবে, এই আলোচনায় আমরা আসবো। তার আগে আমাদের বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ওকে, আমরা 1 more মিনিট যেতে পারবো। তাহলে আপনাকে এই প্রশ্নটাই এটা করার আগে আমরা যে কথাটা বলছিলাম ওটা বরং শেষ করে নিই। সেটা হচ্ছে যে as I said যে 70-80% ক্লায়েন্টস বা ইমিগ্রেন্ট এখন যারা আসেন তারা সবাই মোর অর লেস পিএসডব্লিউ স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিটে আছে, এবং এখান থেকে তারা মেডিকেল গ্রাউন্ড এই সুবিধাটা নিতে চায় বা এই গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা করতে চায়। তো আমি তাদেরকে বলবো যে দেখেন, মেডিকেল গ্রাউন্ডে আপনারা যদি একবার চলে যান তাহলে প্র্যাকটিক্যালি স্টুডেন্টে ব্যাক করা সম্ভব না। প্র্যাকটিক্যালি এই কারণেই বলছি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থাতে লিগালি আপনি যেতে পারবেন স্টুডেন্ট ভিসাতে, বাট ইউনিভার্সিটি আপনাকে ক্যাশ দিবে না এদেশে থেকে ভিসাটাকে এক্সটেনশন করার জন্য। এবং আমি এটা আপনাদেরকে খুবই কেয়ারফুলি মনে রাখতে বলবো, কারণ আমরা দেখেছি যে ইউনিভার্সিটি বলছে যে তোমাদেরকে ক্যাশ দিব, বাট লাস্ট মোমেন্টে যে তারা ডিনাই করে যে না, তোমাকে আমরা ক্যাশ দিতে পারবো না, বিকজ তখনই ব্যাপারটা পেন্ডিং আছে অথবা কোর্স স্টার্ট ডেট এন্ড ভিসা এন্ড ডেটের মধ্যে 28 ডেজ। জি, বাশার ভাই, আমরা কন্টিনিউ করব। আমরা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপ স্কাই 780, এনটিভি ইউরোপের ইউটিউব পেজ থেকে এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আমরা আলাপ করছিলাম মেডিকেল গ্রাউন্ডস নিয়ে। সরাসরি আমরা সময় নষ্ট না করে আমাদের গেস্ট সলিসিটর আবুল বাশার ভাইয়ের কাছে চলে যাব। জি বাশার ভাই, আপনি কন্টিনিউ করেন। জি, আমরা যেটা লাস্ট সেগমেন্টে বলছিলাম সেটাই কন্টিনিউ করি, কারণ এটা খুবই ক্রুশাল। যে মেডিকেল গ্রাউন্ডে আপনি যেতে পারবেন, বাট যাওয়ার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে যে আপনি আসলে এই রুটটাতে যাবেন কিনা। আপনার যদি সব ধরনের অপশন শেষ হয়ে যায়, সেই অপশনগুলো যদি আপনাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব না হয়,
অনলি দেন আপনারা এই গ্রাউন্ডে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। যেটা বলতে গিয়ে বারবার আমরা থেমে যাচ্ছিলাম যে আপনি এই অপশানে গেলে কিন্তু স্টুডেন্টে ব্যাক করতে পারবেন না। আইনগতভাবে পারবেন, লিগ্যাল কোনো অবস্টাকল নাই, বাট ইউনিভার্সিটি আপনাদেরকে অ্যাডমিশন দিবে না অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় স্টুডেন্ট ভিসাতে ব্যাক করার জন্য। তার মানে আপনার স্টুডেন্ট থেকে হোক, পিএসডব্লিউ থেকে হোক, ওয়ার্ক পারমিট থেকে হোক, আপনারা যদি মেডিকেল গ্রাউন্ডে যান তাহলে কিন্তু পরবর্তীতে শুধুমাত্র আপনারা হয়তোবা ওয়ার্ক আবারও পারমিটটাতে কল নিয়ে আসি জাদুর টিন অনুষ্ঠান। জি দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইফুর রহমান। জি রহমান ভাই বলুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি এদেশে আসছিলাম 2022 সালে স্টুডেন্ট ভিসাতে। 2022 সালে কোন ভিসাতে? স্টুডেন্ট ভিসাতে। হ্যাঁ, তো জি। 22 সালে স্টুডেন্ট ভিসাতে আসছিলাম মাস্টার্সে, 1 বছর শেষ করে 2 বছর পিএইচডি করি। এর ভেতরে আমার একটা বাচ্চা এদেশে জন্ম হয়। তো আমি এখন বর্তমানে রিসার্চ মাস্টার্সে আছি। তো আমার রিসার্চ মাস্টার শেষ হতে হতে আমার বাচ্চার বয়স 5 বছর হয়ে যাবে। তো বাচ্চার যে 7 বছরের রুলসটা এখনো বর্তমানে যেটা আছে, তো সেক্ষেত্রে আমার 2 বছরের জন্য কোনো কিছু একটা করতে হবে আর কি। তো আমার জন্য আসলে কি বেস্ট হবে যে 2 বছরের জন্য ভিসা এক্সটেন্ড করা? জি, আর কোনো প্রশ্ন ভাইয়া? না, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ, দেখতে থাকেন, অতিথি প্রশ্ন উত্তর দিবেন। জি থ্যাংক ইউ। জি বাশা ভাই, আমরা রিসার্চ মাস্টার্স কোর্স, রিসার্চ মাস্টার্স করছেন। আমি মিস করেছি নাকি উনি বলেন না যে ওনার পিএসডব্লিউ? না, উনি পিএসডব্লিউ ইউজ করে ফেলেছেন। অলরাইট, ঠিক আছে। এখন রিসার্চ মাস্টার্স থেকে আপনি ফার্দার এডুকেশন করতে পারেন। অলরাইট, আবার ফার্দার এডুকেশনে যেতে পারেন। আমি হাসছি তার কারণটা বলছি আর কি। স্টুডেন্ট ভিসা থেকে আপনি হয় স্টুডেন্ট ভিসাটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা এখান থেকে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন। এটা হচ্ছে সহজ দুটো রুট। এছাড়াও ইনোভেটর ফাউন্ডার ভিসা আছে, গ্লোবাল ট্যানেল ভিসা আছে। এই ভিসাগুলোতে আপনি ট্রাই করতে পারেন। এখন আপনার ইন্টেনশন যদি থাকে যে না, আমি একটা যাচ্ছেতে একটা অ্যাপ্লিকেশন করে যতদিন খুশি বা যতদিন পারি আমি পাস করবো, দেন 7 ইয়ার্স রিচ করবো, দেন আমি অ্যাপ্লিকেশন করব, তাহলে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি। বাট যদি আপনি খুব ভালোভাবে থাকতে চান, এদেশে স্ট্যাটাস নিয়ে থাকতে চান, ডিগনিটি নিয়ে থাকতে চান, তাহলে আমার মনে হয় যে ওই 4টার মধ্যে যে কোনো একটা পিক করতে পারেন। আর আমি হাসছিলাম এই কারণে, সেটা হচ্ছে যে আমি অনেক ক্লায়েন্টকে বলি যে কোরআন শরীফের ফার্স্ট ওয়ার্ড কি? ইকরা। ওকে, সো আমার মনে হয় যে এই ইকরা মানে পড়াশোনার রুটটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট রুট। আপনি যদি ডিবিএতে অ্যাডমিশন নিয়ে ফেলেন এখন রিসার্চ মাস্টার শেষ করার পরে, তাহলে তো আপনি অ্যাটলিস্ট 4টা বছর ভিসা পাবেন, ইজিলি পেয়ে যাবেন 4 বছর ভিসা পাবেন। এবং এটা তো কম এক্সপেন্সিভও না। অনেক ইউনিভার্সিটিতে এক্সপেন্সিভ না, আমি যেটা শুনেছি। হ্যাঁ, রিজনেবল প্রাইস আছে। আর আপনাকে অ্যাডমিশন নিতে হবে, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। পাশ করতে পারলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে না পারেন তাহলে কিন্তু সমস্যা নাই, আপনার ইমিগ্রেশন রুলসগুলোকে কমপ্লাই করবে। আপনি ডিবিএ কোর্স বা পিএইচডি কোর্স শেষ করার পরে যদি ফেলও করেন, আল্লাহ না করুক ফেলও করেন, স্টিল কিন্তু আপনি ফিউচারে আবার ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। অথবা 4 বছর পরে নতুন করে অ্যাসেস করে দেখতে হবে যে সেই সময়ের রুল আপনাকে অন্য কিছু করার জন্য সাপোর্ট করছে কিনা, সেটা আপনি করতে পারবেন। বাট আমার মনে হয় যে মানে কোনো সফট আজে বাজে অ্যাপ্লিকেশন না করে আপনি এই স্টুডেন্ট রুটটা কন্টিনিউ করতে পারেন কিনা এটা অ্যাসেস করেন। ওয়ার্ক পারমিট যদি মাথায় আসেও, অবশ্যই জেনুইন ওয়ার্ক পারমিট যেন হয়, কারো কথাতে কান দিবেন না। জেনুইন হলে শুধু কিনে যাতে না হয়, একদম সোজা বাংলা, সহজ বাংলা, কিনে যাতে না হয়। কারণ এটার সঙ্গে কোনো গ্যারান্টি অ্যাড করতে পারি না। না, আপনি আপনার কিনে বা ডিফারেন্ট মিনসে যখন ওয়ার্ক পারমিট কেউ যায়, অনেকে গিয়েছে, অনেকে সেফভাবে দেশে আছে, হয়তো বা আইএলআরও পেয়ে যাবে। বাট এখন যেটা সবচেয়ে বড় রিস্ক, সেটা হচ্ছে স্ক্যাম চলছে মার্কেটে। এক্স্যাক্টলি ফেক, জাস্ট 2 পেজের একটা ডকুমেন্টস দিয়ে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি নেওয়াটা খুবই সহজ। অনেক ভিকটিম আমাদের কাছে এই লোভে তারা করে কি, আপনাদেরকে ফেক কস্ট দিয়ে দেয়। ফেক কস্ট দিয়ে দিলে একটা সার্টেন অ্যামাউন্ট বা একটা হিউজ অ্যামাউন্ট আপনারা দিলেন, দেওয়ার পরে ফেক কস্টে নিলেন। সে পর্যন্ত ভালো ছিল, আপনি ওই ফেক কস্টটা নিয়ে যখন অ্যাপ্লিকেশন করবেন এবং হোম অফিসের কাছে যখনই আপনি সাবমিট করে দিলেন অ্যাপ্লিকেশনটা, ইভেন ডিসিশন যদি নাও হয়, তাহলে কিন্তু আপনি লাইফ লং ব্যান্ড হয়ে যাবেন। জি, 10 ইয়ার্সের জন্য ইনফ্যাক্ট, বাট ইন এ সেন্স না, এটা খুবই রিস্কি গেম, খুবই রিস্ক। এই কারণেই আমি বলি যে ওই যে ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ, ওকে, ডেফিনেটলি এটা সবচেয়ে বড় পরামর্শ যে আপনি
যে পয়সাটা আপনি এদিক সেদিকে নষ্ট করার রিস্ক থাকে সেখানে যদি আপনি ডিবিএ সিকিউর করতে পারেন অথবা রিসার্চ মাস্টার্সের পরে সেখানে গিয়ে যদি আপনি পিএইচডি করার জন্য অগ্রসর হন, এটা আপনার লাইফে আসলে যদি আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগান, এটা কিন্তু অবশ্যই আজকের এই কথাগুলো আপনার মনে হবে যদি আপনি সাকসেসফুল হন। জি জি, আমাদেরও ভালো লাগবে। আমাদেরও ভালো লাগবে। এবং বাশার ভাই, আমরা কথা বলছিলাম, থ্যাংক ইউ, প্রাসঙ্গিক আলোচনাগুলো আসছে যেগুলো আসলে মানুষের প্রয়োজন। আমরা আবারও ওইখানেই চলে যাচ্ছি যে মেডিকেল গ্রাউন্ডসটা যেটা নিয়ে আপনি বলছেন। আপনি আমাকে মনে হয় বলছিলেন ব্রেকে যাওয়ার আগে বা কোনো একটা সেগমেন্টের আগে যে আর্টিকেল 3 আর আর্টিকেল 8 এর মধ্যে এই যে ডিফারেন্সিয়েটটা, এটাকে যদি একটু বলে দেন। যে বেসিক্যালি আর্টিকেল 3 এন্ড আর্টিকেল 8 এটা হচ্ছে ইসিএইচআর, ঠিক আছে, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, ঠিক আছে, এটা হচ্ছে আইনটার নাম, ওকে, কনভেনশন, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, আমরা শর্টকাটে এটাকে বলি ইসিএইচআর। এটা এটা দুটো সেকশন, আমরা এটাকে আর্টিকেল বলি, যেহেতু কনভেনশন সেটাকে আর্টিকেল বলি। সেই আর্টিকেল হচ্ছে 3 এন্ড আর্টিকেল হচ্ছে 8। লেটস সে ফর এক্সাম্পল সহজভাবে বসার জন্য সেকশন 3, সেকশন 8 আর আর্টিকেল 3, আর্টিকেল 8। তো এগুলোতে প্রত্যেকটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তো আর্টিকেল 3টা আসলে মেইনলি ডিল করে আপনার ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট, মেডিকেল গ্রাউন্ডসগুলোকে আর্টিকেল 3 ডিল করে। আর আর্টিকেল 8টা ডিল করে হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ। তো এটা হচ্ছে আপনার বেসিক ডিফারেন্স। এই দুটোই হিউম্যান রাইটসের কনভেনশনের আন্ডারে দুটো কম্পোনেন্ট, দুই ধরনের কম্পোনেন্ট, দুই ধরনের হিউম্যান রাইটসকে ডিফাইন করে। এক্স্যাক্টলি। তো মেডিকেল গ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো করা হয় সেটাতে এমফাসাইজ করা হয় আর্টিকেল 3, বাট ইভেনচুয়ালি আর্টিকেল 8ও চলে আসে এটার সঙ্গে। তার মানে আর্টিকেল 3 এবং 8 দুটোকেই আমরা অ্যাড করে অ্যাপ্লিকেশনগুলোকে সাবমিট করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আলাপ করছিলাম মেডিকেল গ্রাউন্ডস নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমাদের যে স্টুডিওর নাম্বারটি দেওয়া আছে সেখানে দেখছিলেন। আমরা আলোচনা করছিলাম মেডিকেল গ্রাউন্ডস নিয়ে। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছে ফোন করতে পারবেন, স্টুডিও যে নাম্বারটি দেওয়া আছে। এছাড়াও অনুষ্ঠানের বাইরে আপনারা যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চান, যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে এবং টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে, তাতে আপনারা টেক্সট অথবা ইমেল করতে পারবেন। জি, প্রথমেই দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা বলে প্রশ্নটি করুন। জি ভাই, আমি আগে ফোন করছিলাম, আমি বুঝে উঠতে পারছি না। আমি ফোন করছিলাম, আমি 2015 ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। জি জি। এখন আমার ইংলিশ বলা নাই, আমি 61 ওভার। জি, আপনার হ্যাঁ, আমরা আমাদের নোট আছে, আপনি বলুন প্রশ্নটি কি বুঝেননি আপনি? এখন আমি তো ইংলিশ আমার পালা নাই। এখন তো আমি ব্রিটিশ পাসপোর্ট হইলে আমার কিতা করতাম, আমি আমার অবস্থা হইলে আমাকে আমার ইংলিশ পালা নাই। জি, থ্যাংক ইউ। পালা কিতা হইতাম মানে আমার কিলা আমি ব্যবস্থা করতাম। জি, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নটি ক্লিয়ার করে অ্যান্সার করার চেষ্টা করবে। জি, উনি বুঝতে পারেননি, উনি 62 ইয়ার্স ওল্ড। আপনার 61, আমরা উনি না বোঝার কারণটা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা লাইফ ইন দ্য ইউকের কথা বলেছি, আসলে ইংলিশটার কথা বলিনি। আসলে তো সেম 60, হ্যাঁ, আপনার 61 হচ্ছে আপনার এজ। তো এখন আপনি যদি ব্রিটিশ হতে চান তাহলে আপনাকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে এবং ইংলিশ টেস্ট পাস করতে হবে। তো এই দুটো যদি আপনি পাস করতে না পারেন তাহলে দেখতে হবে যে আপনি কোনো এক্সামশন ইউজ করতে পারবেন কিনা। এখন এক্সামশনের জন্য আমরা কমনভাবে দুইটা ক্রাইটেরিয়া করতে পারি, এক হচ্ছে এজ একটা ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে আপনার মেডিকেল কোনো ইস্যুজ একটা ক্রাইটেরিয়া। তো আপনি যেহেতু বিলো 65 সেহেতু আপনাকে এজ ক্রাইটেরিয়াতে আপনি এই এক্সামশনটা পাবেন না। এখন দেখতে হবে যে আপনার কোনো মেডিকেল কোনো ইস্যু আছে কি না, যেটার জন্য আপনি এটাতে এক্সামশন পাবেন কি পাবেন না। তো এই বিষয়টা আপনার জিপি আপনাকে বলতে পারে যে আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংলিশ এই দুটো মাস্ট লাগবে কিন্তু, ওকে, এই দুটো থেকে আপনি এক্সামশন পাবেন কি পাবেন না। সো আপনি আপনার জিপির সঙ্গে কথা বলেন, বা আপনি নিজেও জানেন যে আপনার আসলে কোনো লার্নিং ডিসেবিলিটি আছে কিনা, আপনার অন্য কোনো মেডিকেল ইস্যু আছে কিনা, যে সমস্ত ইস্যুগুলোর জন্য আপনি পড়াশোনা করতে পারেন না, পড়াশোনা করতে পারবেন না, মনে রাখতে পারেন না, মনে রাখতে পারবেন না, এগুলো যদি ইস্যু থাকে তাহলে হয়তো আপনি এক্সামশন পেতে পারেন। এখন একটা বিষয় হলো যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংলিশ, এ দুটো তো ডেফিনেটলি ইংলিশে কোশ্চিন আসবে, ইংলিশে আপনাকে আনসার দিতে হবে। এটা যদি রিজন হয় যে না আমি ইংলিশই পড়তে পারি না বা বুঝতে পারি না, তাহলে আমার মনে হয় না যে আপনি এক্সামশন পাবেন। বাট আপনার যদি মেডিকেল কোনো ইস্যু থাকে যেটার জন্য আপনি পড়তে পারছেন না,
বুঝতে পারছেন না, মনে রাখতে পারছেন না, তাহলে হয়তো বা এক্সামশন পেলেও পেতে পারেন। আপনি আপনার জিপির সঙ্গে কথা বলেন, প্লাস আপনার লোকাল কোনো সলিসিটর থাকলে তাদের সঙ্গে আপনি কথা বলে এই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারেন। যেহেতু আমার মনে হয় এবারে আপনার মেডিকেল বিষয়টা যেহেতু আমরা জানি না, সেহেতু আপনি আসলে কারোর সাথে দেখা করে তারপরে আরেকটু অ্যাড করি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই ধরনের কমন যে সমস্ত রোগগুলো আর কি, অসুখগুলো, এগুলোর কারণে কিন্তু এক্সামশন আপনি পাবেন না। ডিমেনশিয়া যেটা মনে থাকে না, এটা হতে পারে। ডিপ্রেশন, হাই লেভেলে ডিপ্রেশন যদি হয় সেক্ষেত্রে আপনি এক্সামশন পেতে পারেন, বাট কমন যে সমস্ত অসুখ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলোতে এক্সামশন আসলে পাওয়া যায় না। জি, না, থ্যাংক ইউ বাশার ভাই। আমরা যে বিষয়টা নিয়ে, এটা মেডিকেল রিলেটেড ভালোই একটা প্রশ্ন এসেছে, আমরা আমাদের আলোচনাটা কন্টিনিউ করতে চাই। আপনি যেটা পার্থক্যটা বলেছেন যে আর্টিকেল 3 এবং আর্টিকেল 8-এর, আপনি যদি আমাকে একটু যদি বলেন যে যেহেতু মেডিকেল গ্রাউন্ডস আর্টিকেল 3-এর আন্ডারে, এটা যেহেতু প্রুফ করাটা একটু জটিল, হাই থ্রেশহোল্ড, সেক্ষেত্রে আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কোন ক্ষেত্রে এবং প্রুফ করার জন্য অনেকে, আমার কাছে এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাই যে একজনের একটা সুন্দর কেস আছে, কিন্তু যদি সেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট না করা হয় তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং আপনি প্রথম যখন আপনার ফুল পিকচারটাকে আপনি হোম অফিসের সামনে তুলে না ধরতে পারেন, তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি আপনি লুজ করছেন। এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সহজ করে বলেন যে এটাকে প্রুফ করার জন্য তারা কি করা উচিত। ওকে, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু মোরালে সবাই জানি যে কমন মেডিকেল ইস্যুগুলো কি, কমন মেডিকেল প্রবলেমগুলো কি, এবং সিরিয়াস নেচারের মেডিকেল প্রবলেমগুলো কি। তো ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপরে কোলেস্টেরলের প্রবলেম, ডিপ্রেশনের প্রবলেম, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার মেডিকেল গ্রাউন্ডে ভিসা পাওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। এখন যখন মেডিকেল গ্রাউন্ডে কেউ অ্যাপ্লিকেশন করে, তখন তাদেরকে যে বিষয়গুলো প্রুফ করতে হয়, আপনার মেডিকেল ইস্যু আছে এটা আপনি প্রুফ করতে পারবেন। আমার ডিপ্রেশন আছে, আমার হাই ব্লাড প্রেশার আছে, আমার ক্যান্সার, আমার কিডনির সমস্যা, আমার ব্রেনের সমস্যা, এই জিনিসগুলো আপনি প্রুফ করতে পারবেন। কিন্তু প্রবলেমটা প্রুফ করা আর ভিসা পাওয়ার জন্য ওই প্রবলেমটা সাফিসিয়েন্ট কিনা, যেটা কিনা আমরা বলি থ্রেশহোল্ড, সেটা আসলে ইনাফ কিনা। তো আপনি যখন একটা মেডিকেল গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করবেন, তখন প্রথমে আপনাকে ডিটারমাইন করতে হবে যে এটা আসলে নেচারটা কীরকম, সিরিয়াস কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই অসুখটার কারণে আপনার লাইফ এক্সপেক্টেন্সিটা শর্ট হবে কিনা। অলরাইট, যেমন আপনি হয়তো নর্মালি যদি বাঁচতেন লেটস সে 70 ইয়ার্স, অথবা আপনার এমন একটা সিরিয়াস কোনো কন্ডিশন, যে কন্ডিশনটার কারণে হয়তো আপনি 60 ইয়ার্স বাঁচবেন অথবা 50 ইয়ার্স বাঁচবেন, তো লাইফ এক্সপেক্টেন্সিটা আপনার শর্ট করবে কিনা, এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। তারপরে দেখতে হবে যে আপনি যেহেতু ভিসার অ্যাপ্লিকেশন করছেন, তার মানে আপনি ইমিগ্রেন্ট। এখন দেখতে হবে যে আপনার হোম কান্ট্রিতে ওই ট্রিটমেন্টটা অ্যাভেলেবল আছে কিনা, এবং সেই ট্রিটমেন্টটা অ্যাফোর্ডেবল কিনা। এক্স্যাক্টলি। অলরাইট, আপনার ফাইন্যান্সিয়াল মিনস, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কীরকম সেটাকে অ্যাসেস করতে হবে। এখন দেখা গেল যে আপনার এমন একটা অসুখ, যে অসুখটার ট্রিটমেন্ট ভেরি এক্সপেন্সিভ, সেটা আপনার প্রপার্টি অ্যাসেসমেন্ট, আপনার অ্যাসেটগুলোকে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে না, আপনি ওটাকে অ্যাফোর্ড করতে পারবেন না। সো এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। সো আপনার হোম কান্ট্রিতে ওই পার্টিকুলার প্রবলেমটা ট্রিটমেন্ট কি অ্যাভেলেবেল কিনা, অ্যাভেলেবেল থাকলে সেটা অ্যাফোর্ডেবল কিনা, এই দুটোকে অ্যাসেস করতে হবে। আর প্রথমে যেটা বললাম যে আসলে ফার্স্ট যেটা কথা, সেটা হচ্ছে যে রিয়েল রিস্ক আর সিরিয়াস লাইফ এক্সপেক্টেন্সিটাকে শর্ট করবে কিনা আর কি। এক্স্যাক্টলি, এই বিষয়গুলোকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। থ্যাংক ইউ। আমি একটু বেশ একবার সিদ্দিক আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে রিয়েল রিস্কটাকে যে আপনি কিভাবে প্রুভ করবেন হোম অফিসের কাছে। আপনি বাসা ভাই খুব সুন্দর করে বলেছে যে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রুভ করতে হবে, বাট আপনি কিভাবে আপনার সাপোর্টিং এভিডেন্সগুলো দিয়ে কিভাবে প্রুভ করবেন যে এটা আসলেই সিরিয়াসলি আপনার জন্য, আপনার দেশের, যেমন সে ফর এক্সাম্পল আমি রিসেন্টলি একটা দেখেছি যে ক্যান্সার পেশেন্ট, কিন্তু তারপরে তারা বলতেছে যে আপনার ক্যান্সার হসপিটাল আছে মিরপুরে, তারপরে আহসানিয়া মিশন আছে, এই অনেক কিছু যে কান্ট্রি ইনফরমেশন রিপোর্টগুলো নিয়ে যে তারা ব্যাখ্যাগুলো দেয় হোম অফিস রিফিউজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে রিয়েল রিস্কটাকে কিভাবে প্রুভ করবে? জি, থ্যাংক ইউ। মেইনলি যদি মেডিকেল রিজন থাকে, তাহলে এখানে আসলে মেডিকেল এক্সপার্ট রিপোর্টটা খুব ভাইটাল একটা রোল প্লে করে। সো মেডিকেল এক্সপার্ট রিপোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট যখন একটা রিপোর্ট আসে, সেটার একটা অনেক ওয়েট ক্যারি করে। ইভেন আপনাকে যদি তখন
যদি ফেভারেবল রিপোর্ট হয়, ইভেন যদি আপনাকে হোম অফিস ফার্স্ট ইনস্ট্যান্স নাও দেয়, সো আপনি হাইলি লাইকলি আপনি আপিলে পাইতে পারেন। বাট রিপোর্ট ইটসেলফ আপনাকে গুড অ্যান্ড আপনার এটাকে সারাউন্ডিং আরও অনেকগুলো ম্যাটার থাকবে। আপনার যে দেশ থেকে আসছেন সেই কান্ট্রিরও কিছু এভিডেন্সের ম্যাটার আছে, যেমন আপনি কিছুক্ষণ আগেই বললেন, বাসার ভাইও বললো ওই ট্রিটমেন্ট ওখানে আছে কিনা, আপনার অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, ওই এভিডেন্সগুলোও তো আপনাকে কালেক্ট করতে হবে। সো আপনি তো আপনার কেস আপনি প্রিপেয়ার করে তাকে দিতে হবে, কারণ তারা তো ইউজুয়ালি যেটা আপনি কিছুক্ষণ আগে ইন্ডিকেট করলেন, তারা বলে দেয় ওই হসপিটালে এই ট্রিটমেন্টটা আছে। সো তারা যেগুলো বলে, এখন অ্যাপোলো হসপিটালে আছে বলতেছে, তো এখন অ্যাপোলো হসপিটালের ফিস কি অ্যাফোর্ড করার মতো কিনা, আপনি কি অ্যাফোর্ড আসলে আমরা তো জানি, আমরা যেহেতু এই দেশ থেকে আসছি, অ্যাপোলো হসপিটালের ফিস তো কি পরিমাণ এক্সপেন্সিভ, তো সেটা তো আসলে মোটামুটি শিল্পপতি ছাড়া আপনি লং রানে ট্রিটমেন্ট করতেই পারবেন, এটা আসলেও সম্ভব না। তো এই জিনিসগুলো যদি আপনি নিয়ে আসেন, এক্সপার্ট রিপোর্ট, এবং পাশাপাশি যে কান্ট্রির যে এই যে বিষয়গুলো, ওই কান্ট্রি অনুযায়ী আলাদা একটা রিপোর্ট নেওয়া যায়, কিন্তু এক্সপার্ট রিপোর্ট যে বাংলাদেশে ট্রিটমেন্টের বর্তমান পরিস্থিতি কী, আদৌ ওই ট্রিটমেন্টটা পেতে পারে কিনা, কী ধরনের রিস্কের সম্মুখীন হতে পারে, থার্ড পার্টির মাধ্যমে কিন্তু ওই রিপোর্টটাও কিন্তু নেওয়া যায়। শুধু যে মেডিকেল রিপোর্ট তাই না, দেশের এই ট্রিটমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো কি, কতটুকু অ্যাক্সেসিবল, সো এইটার উপর আরেকটা রিপোর্ট নেওয়া যায় কিন্তু, এগুলো অনেকটা। আর এছাড়াও এখানে যে যারা আছেন তারা তো অনেকেই জিপির সাথে কানেক্টেড আছেন, হসপিটালে যান। সো আপনাদের যদি মেডিকেল কন্ডিশন সো সিরিয়াস হয়, অফকোর্স, তাহলে তো আপনাকে এখান থেকে জিপি থেকে ওই রকম লেটার প্রডিউস করবে। সো আপনি যদি ইভেন এক্সপার্ট রিপোর্ট অনেক সময় তো যেহেতু প্রাইভেটলি করতে গেলে অনেক খরচের হাইলি কস্ট এফেক্টিভ, হ্যাঁ, তাহলে আপনি যদি জিপির সাথে কানেক্টেড থাকেন, তাহলে আপনার রিজনিং যদি সেরকম গ্রাউন্ড ওয়ার্কসটা হয়ে গেল, এবং সেক্ষেত্রে জিপি আমরা ইন প্র্যাকটিস দেখছি অনেকের জিপি কিন্তু দিয়ে দিচ্ছে। সো আপনি যদি চোখের সমস্যা হয়, আই হসপিটাল আছে দিচ্ছে, আরও হসপিটাল থেকেও বিভিন্ন, কারণ ওরা তো আসলে যারা এসব সমস্যা নিয়ে আছেন তাদের ডক্টর কিন্তু রেগুলার একজন ডক্টর থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ থাকেন। তো ওই ডক্টরের সাথে আলোচনা করলে ওরা কিন্তু হোম অফিসের সাপোর্টিং একটা লেটার দিয়ে দেয় এবং ওখানে আউটলাইন করে দেয় ডিটেলস তার মেডিকেল কন্ডিশনটা কী। সো এই সব কিছু মিলেই আর কি, যদি এভিডেন্সগুলো কালেক্ট করা যায় তাহলে হয়তো ভালো একটা ফাইট দেওয়া সম্ভব হবে। বাট স্টিল যত এভিডেন্স থাকুক না কেন, যেটা বাসার ভাই বললো, থ্রেশহোল্ড আসলেই অনেক হাই। সো আপনি যদি রিয়েল রিস্ক না হয়, হাইলি আনলাইকলি আপনি এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা। জি, বেস্টার আকবর বিন সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসার ভাই, আমরা একদম শেষ প্রান্তে, আপনি 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন যে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে ফিজিক্যাল ইলনেস নিয়ে, সেক্ষেত্রে আপনি যে মেন্টাল ইলনেস, এটাকে কতটুকু মেডিকেল গ্রাউন্ডসে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে, আপনি 1 মিনিট সময় বলবেন। থ্যাংক ইউ। মেন্টাল ইলনেস তো অফকোর্স একটা ইলনেস। তো এখন আমাদের কাছে কমনলি যে সমস্ত ক্লায়েন্টরা আসে এবং মেন্টাল ইলনেসের কথা বলে, তাদের অধিকাংশই বলে হচ্ছে যে আমাদের ডিপ্রেশন। তো এখন বর্তমানে এদেশে বা পৃথিবীর সবখানেই এই ডিপ্রেসড মানুষের সংখ্যা অনেক বেশি, এবং এটা ট্রিটমেন্ট কিন্তু পৃথিবীর প্রায় সব দেশে অ্যাভেলেবল। সো আমি ডিপ্রেশনে ভুগছি, এই কথার উপর বেস করে অথবা শুধুমাত্র এই ইস্যুটার উপর বেস করে আমার মনে হয় মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করাটা খুব একটা ওয়াইজ হবে না, এবং এটাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম। এখন আমরা যেহেতু লয়ার, আমরা তো আর মেডিকেল প্রফেশনাল না, ডিপ্রেশনের হয়তো অনেক স্টেজ থাকতে পারে, অনেক সিভিয়ারিটি থাকতে পারে, সেগুলো অ্যাসেস করার দায়িত্ব ডক্টরদের। আপনি নিজেও জানেন যে আসলে এটা কোন লেভেলের ডিপ্রেশন। তো সেই ডিপ্রেশনটা যদি সিরিয়াস নেচারের হয়, দেন you can try, or maybe you can get the consultation from someone who is expert. আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বলছিলাম যে লাইফ এক্সপেক্টেন্সিটাকে শর্ট করে দেয় কিনা, আর অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাভেলেবল কিনা, কুইকলি বলছি আমি। দেখেন, বাংলাদেশ বলেন বা অন্য সব দেশেই বলেন না কেন, ডিপ্রেশনের ট্রিটমেন্টটা মোরলেস আমার মনে হয় অ্যাভেলেবল। সো এটার উপর বেস করে অ্যাপ্লিকেশন করাটা। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়টা যেহেতু একটা জটিল বিষয়, আমরা কন্টিনিউ করব নেক্সট প্রোগ্রামে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।